পাকিস্তান হানাদার বাহিনী তৎকালীন রাজাকার আলবদর শামস তাদের সহায়তায় 1700 জন বুদ্ধিজীবী তারা ছিলেন যেমনি উচ্চমানের চিকিৎসক, শিক্ষক এবং শিল্পী এবং নানা সেক্টরের বাংলাদেশের মেধাবী সন্তান, শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকের এই দিনে আমি গৌরবে তাদেরকে স্মরণ করছি এবং তাদের ফ্যামিলির সকলকে সমবেদনা জানাচ্ছি। তার সাথে সাথে বলতে চাই, এই বিজয়ের মাসে একটি কথা, সেটা হচ্ছে 1971 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই শহীদ শ্রেষ্ঠ সন্তানদের মাধ্যমে, তাদের লক্ষ্য এখনো অর্জিত হয়নি। 17 বছর সেই লক্ষ্যকে বিলম্বিত করা হয়েছে। আজকে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই নতুন বাংলাদেশে আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলব, এই প্রতিজ্ঞা করছি। তার সাথে সাথে একটি কথা না বললেই নয়, একটি দল তারা বলে আওয়ামী লীগকে একবার সুযোগ দিয়েছেন, বিএনপিকে একবার সুযোগ দিয়েছেন, আমাদেরকে একটিবার সুযোগ দেন না। আমরা এই প্রজন্মের অংশীদার হিসেবে বলতে চাই, আপনাদেরকে 1971 সালে বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে, আপনাদের সকলকে ওই সময় বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, আর কোনো দেখার সুযোগ নাই। আপনারা 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন, আজকে আপনারা 2026 সালের নির্বাচন বানচাল করার জন্য যত রকম ষড়যন্ত্র করা যায় তা করে যাচ্ছেন। আমরা বলতে চাই, আমাদের ধৈর্যের বাঁধ দেখেছেন, আমরা কি করতে পারি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে ওনার দিক নির্দেশনা আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। 2026 সালে ইলেকশন হবে এবং আমাদের তারুণ্যের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে আমরা এগিয়ে যাব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কে এম আই মন্ত্রীকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব ইশতিয়াক আজিজুল পদ। সরি, এখানে ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকেন না, ক্যামেরাম্যান ছাড়া অন্য কেউ থাকেন না, এখানে ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকেন না, পাশে এই পাশে ক্যামেরাম্যান ছাড়া কেউ থাকেন না। আপনারা প্লিজ, পিছনে অনেক চেয়ার খালি আছে, আপনারা ওখানে চলে যান। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট আজকের এই আলোচনা সভার সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সম্মানিত উপদেষ্টা মাননীয় চেয়ারপারসনের, বিশেষ অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সম্মানিত উপদেষ্টা, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী দল জনাব জয়নুল আবিদিন, কর্নেল জয়নুল আবিদিন, বিশেষ অতিথি মেজর মিজান, নির্বাহী কমিটির সদস্য জাতীয়তাবাদী দল, এবং আরো মঞ্চে উপবিষ্ট আছেন মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এবং আজকের এই আলোচনা সভার সামনে উপবিষ্ট মুক্তিযোদ্ধা এবং প্রজন্মের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে 14 ডিসেম্বর মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। 1091 থেকে 1111 জন পর্যন্ত আমাদের দেশের লেখক, সাংবাদিক, ডাক্তার, বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীদেরকে
পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে আমাদের দেশেরই আল বদর, আল শামস এরা। আমরা এই বুদ্ধিজীবী দিবসে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের আরো কিছু শিক্ষণীয় বিষয়ে পরবর্তীতে যাতে আমরা এই বুদ্ধিভিত্তিক কিছু প্রোগ্রাম, বুদ্ধিভিত্তিক কিছু অনুষ্ঠান আমরা করতে পারি এবং আগামীতে আমরা এগুলো যাতে আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্মের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় এগুলো আমরা করতে পারি, এই বিষয়ে আমি আমাদের আজকের অতিথিদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি তাদের কাছে যাব, উপস্থিত হব এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নান্টুকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব এম এ হাকিম খানকে। জনাব এম এ হাকিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, বিপ্লবী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব ইশতিয়াক জুলফাত, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, একজন স্বচ্ছ রাজনীতিবিদ, যার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করছি সে মাওলানা ভাসানীর আমল থেকে, সেই ব্যক্তিত্ব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা, রাস্তার সাহসী সৈনিক জনাব সালাম ভাই। আছেন আমাদের টকশোয়ের রাজা, যার টকশো না দেখে মানুষ ঘুমায় না, সেই ব্যক্তিত্ব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আর অন্যান্য নেতৃবৃন্দ। আজকে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং প্রজন্ম ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে এই স্বাধীনতার বিজয়ের 2 দিন আগে, 16 ডিসেম্বরের 2 দিন আগে এই রাজাকার বাহিনী, স্বাধীনতা বিরোধী চক্র 14 ডিসেম্বর এদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করে, যার মেধাশূন্য জাতি হিসেবে যাতে দাঁড়ায় সেই হিসাবে তারা কাজ করছে। বন্ধুরা, এই জামাতি শক্তি, এই প্রত্যাত্মারা এবং বাকশালী শক্তি সবসময় এই জাতির শত্রু, এই দেশের শত্রু। একটা হইল বাকশাল, যে ইন্ডিয়ান প্রোডাক্ট, আরটা হইল জামাত ইসলামী, যারা পাকিস্তানি প্রোডাক্ট। এই দেশের মানুষের ইজ্জত নষ্ট করছে, আমাদের বুকে অস্ত্র ধরছে, মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি যুদ্ধ হয়েছে সেই রাজাকার বাহিনী আজকে আবার ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। বন্ধুরা, কোনো ক্ষেত্রেই এই জামাতিদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে ভোট দেওয়া যাবে না, তাদেরকে এই জাতির সামনে আমরা কোনোভাবেই দাঁড়াইতে দেব না। এই জামাতিরা আমাদের বুকে অস্ত্র ধরছে, মা বোনের ইজ্জত নষ্ট করছে। বন্ধুরা, আজকে আপনি জানেন এই বাকশালী শক্তি বিএনপিকে ধ্বংস করার জন্য, জিয়াউর রহমানকে ধ্বংস করার জন্য, জিয়ার স্বাধীনতার ঘোষকের পরিবারকে ধ্বংস করার জন্য নানাভাবে অত্যাচার অবিচার করছে। আমাদের সদ্য মা খালেদা জিয়ার উপরে নানাভাবে অত্যাচার করছে। এই উপমহাদেশে 1000 বছরের শ্রেষ্ঠ মহিলা সন্তান বেগম খালেদা জিয়া, তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, অনেক ভালোবাসা। মানুষ তাকে মা বলে ডাকে, জাতি তাকে মা বলে ডাকে। আমরা সবারই মা খালেদা জিয়া, তার শুভ রোগ মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাকিম ভাইকে। অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকা মহানগর কমিটির সম্মানিত সভাপতি, সাবেক অতিরিক্ত প্রকৌশলী এম এ হালিমকে। জনাব এম এ হালিম বক্তব্য রাখছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আজকে এই জাতির একটি ভয়াবহ শোক দিবস। পাক সেনাবাহিনী 1971 সালের ডিসেম্বরে প্রথমেই যখন বুঝতে পারল যে তাদের পর্যাপ্তার সৈন্য, তখন তারা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরেণ্য শিক্ষাবিদদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। আমি আজকের দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমার বক্তব্য শুরু করছি। গণতন্ত্রের জন্য সংসদ নির্বাচন অপরিহার্য, এটা বাস্তব সত্য কথা। তো প্রায় রাষ্ট্রপতি তার আমলেও একটা সংসদ নির্বাচন করেছিল এবং সেই সংসদকে দিয়েই
বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থায় ক্যামেরা আইন পাশ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে একদলীয় শাসন ব্যবস্থাকে পদদলিত করে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। পরবর্তীতে আবার সেই স্বৈর শাসক সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেও ধ্বংস করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন হয়ে যখন শহীদ রাষ্ট্রপতি কর্তৃক প্রবর্তিত বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃ প্রবর্তন করেছিলেন, তারপরে শেখ হাসিনা ক্ষমতায় এসে কয়েকটি সংসদ নির্বাচনের নামে নাটক করেছে এবং সেই সংসদকে দিয়েই সে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। তো এই জন্য শুধু সংসদ নির্বাচনী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবহনের জন্য প্রয়োজন না, তবে সংসদ নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অব্যাহত রাখা সম্ভব। আমি বলবো যে যে সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নির্দলীয় সরকারের অধীনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচিত সংসদই একমাত্র পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অব্যাহত রাখা। আমি আরো আশাবাদ ব্যক্ত করব যে ত্রয়োদশ সংসদের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসবে, তারা সরকার গঠন করবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তন করবে। এবং আমি এটাও আশাবাদ ব্যক্ত করব যে বিএনপি পরবর্তীতে এদেশের জনগণের রায় নিয়ে ধারাবাহিক সরকার পরিচালনার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করবে, যাতে এদেশে কোনোদিন কোন স্বৈরাচার অথবা পার্শ্ববর্তী দেশের কোন ষড়যন্ত্র কার্যকর না হয়, এদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত না হয়। আমি আমার বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি পরম করুণা আল্লাহ তাআলার রহমত নাজল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ হালিম ভাই। বক্তব্য রাখতে অনুরোধ জানাচ্ছি যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার ইঞ্জিনিয়ার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকে। আজকের এই সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিএনপির মুক্তিযোদ্ধা দল এবং প্রজন্মের নেতৃবৃন্দ, সামনে মুক্তিযোদ্ধা ভাই, প্রজন্মের ভাই বোনেরা এবং মিডিয়ার কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে 14ই ডিসেম্বর একটি শোক দিবস। এই জিনিসটা কে তৈরি করেছে? জামাত শিবির। তারা শুধু বাংলাদেশের স্বাধীনতাকেই প্রতিহত করেন নাই, তারা সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তান বাহিনীর সঙ্গে, যাতে এই দেশ স্বাধীন না হয়, পাকিস্তান থেকে যায় সেই জন্য। তারপরে তারাও থেমে থাকে নাই। যখন দেখলো সম্পূর্ণ পরাজয়, সেই সময় এদেশের বুদ্ধিজীবী, এদেশের জ্ঞানী গুণী মানুষকে হত্যা করে যাতে এই দেশ উন্নতি করতে না পারে, দাঁড়াতে না পারে, তার জন্য তারা এই 14 ডিসেম্বরের এই হত্যা দিবস পালন করে, হত্যা যজ্ঞ পালন করেছিল। আমরা মুক্তিযোদ্ধারা পরিষ্কার বলে দিতে চাই, সেই দিন তোমাদেরকে যেইভাবে পরাজিত করেছিলাম, আমরা সামনেও তোমাদের সেই অভিলাষ, তোমাদের সেই ইচ্ছা আমরা পূরণ করতে দেব না। আমরা জামাত শিবির মুক্ত এই বাংলাদেশ গড়ে অবশ্যই তুলব, এটা আমাদের অঙ্গীকার। আমরা ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নজরুল ইসলাম ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা অগ্নি থেকে যিনি সাথে আছেন, মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমানকে। মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিজয় দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত মুক্তিযোদ্ধা ভাই এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের ভাই বোনের, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতেই আমি গতকাল সুদানে নিহত 6 জন সেনা সদস্যের মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সঙ্গে আরো 8 জন সেনা সদস্য আহত হয়েছেন, তাদের আশু সুস্থতা কামনা করে আমার বক্তব্য শুরু করছি। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা সম্পন্ন করেছিলেন রাত 2:15 বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরেকটি আর্টিকেল লিখেছিলেন, যা দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার শিরোনাম ছিল একটি জাতির জন্ম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি। তিনি টেলিফোনের মাধ্যমে চট্টগ্রামের যে ওয়্যারলেস অপারেটর আছে তাকেও টেলিফোনে স্বাধীনতার ঘোষণার কথা বলেছিলেন। পরবর্তীকালে জিয়াউর রহমানের এই ঘোষণাকেই হাইজ্যাক করে শেখ মুজিবের ঘোষণা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মহান নায়ককে। আগামীতে নির্বাচন আসন্ন। আজ থেকে 2 মাসেরও কম সময়ের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা অত্যন্ত সূক্ষ্মভাবে এই নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পনা করেছে। আমি এই বিষয়ে আমার চিন্তাধারায় যেটা আসলো, যে চক্রান্তকারীরা ভারতের মদদে এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য 2 ফেজের অপারেশন শুরু করেছে। প্রথম ফেজের অপারেশন চলতে থাকবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেকেন্ড ফেজের অপারেশন চলবে 10, 11 এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ধাপে তারা জনমনে ত্রাস সৃষ্টি করবে। সেই জন্য তারা 2 ধরনের টার্গেট বেছে নেবে, সফট টার্গেট এবং হার্ড টার্গেট। এর ভিতরে রাজনৈতিক নেতৃবৃন্দরা থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরা থাকবেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন এবং বিভিন্ন স্থাপনা আছে, সেই স্থাপনায় তারা নাশকতা চালাবে। আমাদের খেয়াল রাখতে হবে, এরপরের যে ধাপ হবে সেটা হবে 10, 11 এবং 12 ফেব্রুয়ারি। সেইভাবে নির্বাচনের যে সেন্টারগুলো হবে, নির্বাচন যে সরঞ্জামগুলো যাবে, যেই কর্মকর্তারা এর সাথে জড়িত থাকবে, এটাই হবে তাদের মেইন টার্গেট। এখন এই পরিকল্পনাকে নস্যাৎ করতে হলে আমার বিবেচনায় একা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব না। তার ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভেতরেও বেশ কিছু সংখ্যক লোক আছে যাদের এই সরকারের প্রতি আনুগত্য প্রশ্নাতীত নয়। এমন অবস্থায় যারা বিপ্লবের পক্ষের শক্তি, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তাদের ভিতরে ঐক্যের কোনো বিকল্প নাই। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আপনাদের নিরাপত্তা কমিটি করতে হবে। এছাড়াও ঢাকা শহর সহ যতগুলো বড় বড় বিভাগীয় শহর, জেলা শহর আছে,
সেখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, সেখানকার কার্যক্রম বিভিন্ন হবে। আমি আশা করব আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উনি ওনার ক্ষমতা প্রয়োগ করে সরকারকে সঙ্গে যোগাযোগ করে, সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে কি করা যায় সেই বিষয়ে একটি পলিসি ফর্মুলেট করবেন এবং সেটা বাস্তবে প্রয়োগ করবেন। কারণ আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, সেই নির্বাচনে যদি বিএনপিও ক্ষমতায় আসে, আমার প্রশ্ন আছে, আমার মনে প্রশ্ন জাগে, সেই সরকারের স্থায়িত্ব বিদেশি শক্তির চক্রান্তে কতদিন দীর্ঘায়িত হয় সেটা আমি নিশ্চিত বলতে পারবো না। সেই জন্যে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের কোনো বিকল্প নাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সিপাহ সালার এককালীন সাব সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিনকে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন এখন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং জাতির জন্য স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে এই দিনটির গুরুত্ব অনেক অনেক বেশি। সেই বিষয়ে আলোচনার জন্য আজকের এই সবার সম্মানিত সভাপতি, আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফত উপস্থিত আছেন। আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, আমাদের দলের সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা এবং অনেক সক্রিয় নেতা, ঢাকা শহরের সর্বত্র পরিচিত আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব সালাম ভাই, উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোয়াজ্জেম হোসেন আল্লাহ ভাই, উপস্থিত আছেন আমার সামনে বীর মুক্তিযোদ্ধারা, উপস্থিত আছেন প্রজন্মের সদস্যরা, উপস্থিত আছেন মিডিয়ার সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকের দিনটি উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তা 14ই ডিসেম্বরেই বোঝা গেছিল যে দেশ স্বাধীন হওয়ার মাত্র আর কয়েক ঘন্টা বাকি, বা একদিন বা 2 দিন বাকি। সারা জাতি তখন উন্মুখ ছিল সেই সুসংবাদটি পাওয়ার জন্য। সারা জাতি তখন তার শেষ রক্তবিন্দু দিয়ে এই বিজয় অর্জন করার জন্য নেমে গেছিল রাস্তায়। আজকের এই দিনটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আসন্ন জাতীয় নির্বাচনের আগে আমাদের আবার সময় এসছে কিভাবে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে একটি সফল নির্বাচন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। মেজর মিজান সাহেব আপনাদেরকে বিস্তারিত বলেছেন এই নির্বাচনের ব্যাপারে আমাদের কতটুকু ঝুঁকি এবং কতটুকু আছে, থ্রেট আছে। আমাদের মনে রাখলেই হবে, কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকলেই হবে, তাহলেই কিন্তু শত্রুরা আর এই ব্যাপারে কোনো আগাতে পারবে না। কিন্তু আমরা যদি উদাসীন থাকি, আমরা যদি বিষয়টাকে গুরুত্ব না দেই, তাহলে আমরা হয়তো হঠাৎ করে ধরা পড়ে যাব। সুতরাং যে কোনো মূল্যে জাতির এই ক্রান্তি লগ্নে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং এটাকে যে কোনো মূল্যে সফল করতে হবে এবং সেটা মুক্তিযোদ্ধাদের আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমি বলতে পারি। সুতরাং মুক্তিযোদ্ধাদের এখানে ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, যারা বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে যে মুক্তিযোদ্ধারা কাজ করছেন। আমরা আমাদের সর্বত্র সর্ব জায়গায় সতর্ক থাকব, যা কিছু করণীয় করব এবং আজকের এই দিনটিতে আমরা শপথ নেব যে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকে সাফল্যমণ্ডিত করা অপরিহার্য। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ স্যারকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণবঙ্গের আদরের দোলাল, এদেশের যুবকদের মুকুটহীন সম্রাট, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফত, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সৃষ্টিশীল রাজনীতির একজন অন্যতম নিদর্শন, বিএনপির বিপ্লবী মহাসচিব, ছাত্র আন্দোলন থেকে আজ অবধি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের যিনি একজন অগ্রবর্তী সৈনিক, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন, মেজর মিজান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং বাবলু ভাই যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। খুব ভালো বলেন, কণ্ঠস্বরও খুব ভালো এবং খুব আকৃষ্ট করতে পারেন সহসাই সবাইকে। যারা উপস্থিত রয়েছেন, মিডিয়ার বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের দিনটি শুধু আজকের দিনের মধ্যে একটা বৃত্তের মধ্যে আটকে দিলে আমাদের বিশ্লেষণ কিন্তু সঠিক হবে না, পরিপূর্ণ হবে না। আজকের এই দিনটি বাংলাদেশের জন্য 1971 থেকে আজ অবধি একটা প্রেরণার শক্তির উৎস এবং এটা যতদিন দেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন এটা বহাল থাকবে। একটা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য যে সমস্ত মেধা, মস্তিষ্ক, ব্যক্তিত্ব, নেতৃত্ব এগুলোর প্রয়োজনীয়তা পড়ে, তাদেরকে বেছে বেছে হত্যা করেছিল পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের সহযোগী বন্ধুরা, তাদের সহযোগী আল বদর, আল শামস, রাজাকার। এরা কোন নামে, কে কোন রাজনৈতিক দল করে সেটা বড় বিষয় না। এরা ওই সময় ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স এবং এই অক্সিলারি ফোর্স সহ কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল 1971 16 ডিসেম্বর। সে আত্মসমর্পণের দলিলে কিন্তু লেখা ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান নেভি, পাকিস্তান এয়ারফোর্স অ্যান্ড অক্সিলারি প্যারামিলিটারি অ্যান্ড পলিটিক্যাল ফোর্সেস। তো তার মধ্যে কারা কারা পড়বে এটা বুঝতে হলে সহজে বোঝার উপায় হচ্ছে ওই সময় রাজাকার, আল বদর, আল শামস এদেরকে কোন রাজনৈতিক দল থেকে নিয়োগ দেওয়া হয়েছিল, কারা এই কাজগুলো করেছিল। সুতরাং এটা বিশ্লেষণ করতে খুব বেশি লম্বা তর্ক বিতর্কের প্রয়োজন পড়ে না, আর কোন দলকে সুনির্দিষ্ট করে উদ্দেশ্য করে বলারও প্রয়োজন পড়ে না। যার পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কয়েকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আত্মসমর্পণ দলিলের কর্মকাণ্ডের ভিত্তিতে। একটা রাষ্ট্র, একটা দেশ যখন মনে করে যে তার জনগোষ্ঠীর একটা অংশ হত্যাযোগ্য হয়েছে, অর্থাৎ নিহত হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তখন তাদের উপরে ধ্বংসযজ্ঞ চালায় এবং সেই ধ্বংসযজ্ঞ যখন চালায় তখন সেই শাসকটা, সেই রাষ্ট্রটা স্বৈর শাসক থেকে ফ্যাসিস্ট শাসকে রূপান্তরিত হয়। 1971 তাই হয়েছিল এবং এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রতারণা যুক্ত হয়েছিল, দুর্ধর্ষ চালাকি যুক্ত হয়েছিল। ভুট্টো সাহেব
এবং ইয়াহিয়া খান, টিক্কা খান, ওই সময় এম এ মালিক গভর্নর, প্রত্যেকে বাংলাদেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, বলেছে একটা, করেছে আর একটা। ধোঁকাবাজি করেছেন শেখ মুজিব নিজে, বাংলাদেশের মানুষকে বলেছেন যুদ্ধ করো, যার যা হাতে আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, নিজে আত্মসমর্পণ করে পাইপে চুরুপ টানতে টানতে পাকিস্তানিদের সঙ্গে নিরাপদে চলে গেছেন এবং নিজের পরিবারকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রহরায় রেখে গেছেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সন্তান প্রসব করেছিল সিএমএইচে। সিএমএইচে 1971 সালে জুন মাসে এই সজীব ওয়াজেদ জয় জন্ম নিয়েছে সিএমএইচে, অর্থাৎ সিএমএইচ আপনারা জানেন, সিএমএইচ হচ্ছে সামরিক বাহিনীর হাসপাতাল, সেইখানে জন্ম নিয়েছে। মাসে মাসে পাকিস্তানিদের কাছ থেকে ভাতা নিয়েছে আর লড়াই করেছে, যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। বাংলাদেশের হাজারো মানুষ, লক্ষ মানুষ সম্ভ্রম হারিয়েছে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, বাড়ি ঘর পুড়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে হাজার হাজার পরিবারের। কারা করেছে? আজকে তারা আবার বড় বড় কথা বলে, আজকে আবার তারা নতুন করে উকি দেওয়ার চেষ্টা করে, নতুন চেহারা নিয়ে, নতুন রূপ নিয়ে। ধর্ম কোনো বাণিজ্যের বিষয় না, ধর্ম হচ্ছে হৃদয়ের অন্তর্নিহিত ভক্তি, সম্মান, শ্রদ্ধের বিষয়। এটা হচ্ছে জীবন যাপনের একটি অনুষঙ্গ, প্রাত্যহিক জীবনের একটি অনুষঙ্গ। এটাকে বিক্রি করা যায় না, এটা নিয়ে বাণিজ্য করা যায় না। যারা করার চেষ্টা করছেন, যারা টিকিট দিচ্ছেন, কার রিটার্ন টিকিট কখন আসবে এটা তো আমরা কেউ জানি না। জন্মের আগেও আমরা জানতাম না আমরা পৃথিবীতে আসবো কিনা, আমাদের বাবা মা পর্যন্ত জানতেন না যে আমরা পৃথিবীতে, তার সন্তানরা পৃথিবীতে আসবেন কিনা। কিন্তু যাওয়ার সময় কিন্তু সবাই জানবেন কে কোথায় চলে গেলেন, অন্তত একটা ঘোষণা হবে। সুতরাং এই ধর্ম দিয়ে বিভিন্ন টিকিট বিক্রি করছেন, ট্রেনের টিকিট, উড়োজাহাজের টিকিট, বিভিন্ন টিকিট, জান্নাতের জাহান্নামের টিকিট, এগুলো বিক্রি করা বন্ধ করেন। দস্তুর মতো শিরক করা হচ্ছে, দস্তুর মতো নাফরমানি করা হচ্ছে, দস্তুর মতো বেদাত করা হচ্ছে, অধর্ম, ধর্মের বিরুদ্ধের কাজকর্মগুলো করা হচ্ছে। যারা করছেন তাদের উদ্দেশ্যে বিনয়ের সঙ্গে বলি, এবং যদি তারা এটা নিয়ে তর্ক করতে চান আমাকে যদি আহ্বান করেন, আপনাদের সঙ্গে আমি দলিল দস্তাবেজ নিয়ে বসতে পারি ইনশাল্লাহ। আজকের এই দিনটার তাৎপর্যটা বললাম না যে একটা ব্যক্তিহীন, এটার পরিধি অনেক অনেক বিস্তৃত এবং অনেক দীর্ঘ। জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যে জনগোষ্ঠী সবচেয়ে বেশি প্রয়োজন, বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছিল। অনেক নাম, অসংখ্য নাম, কতগুলো নাম এখানে বলবো। প্রফেসর জিসি দেব, গোবিন্দচন্দ্র দেব, সিরাজউদ্দিন হোসেন, সিরাজউদ্দিন হায়দার, তারপরে আলতাফ মাহমুদ, অনেক মানুষ, অসংখ্য নাম সেখানে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এইখানে তরুণ প্রজন্মের যারা আছেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের যারা আছেন, স্বাধীন বাংলাদেশে জহির রায়হান প্রথম নিখোঁজ হয়েছিলেন, প্রথম গুম হয়েছিলেন। তিনি হচ্ছেন সেই প্রখ্যাত বুদ্ধিজীবী যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের নেতারা কিভাবে ফুর্তি করেছেন, ফষ্টি নষ্টি করেছেন, কোথায় কি করেছেন, কোথায় তরল পানি, কঠিন পানি গ্রহণ করেছেন এবং অন্যান্য কুকীর্তিতে জড়িয়েছেন। মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণ না করে সেই দলিল দস্তাবেজগুলো জহির রায়হানের কাছে ছিল। জহির রায়হান সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে এলেন। এই আসার পরে তিনি শুনলেন যে তার ভাই শহীদুল্লাহ কায়সার, যিনি আজকের এই দিনে নিহত হয়েছিলেন পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীদের হাতে। শহীদুল্লাহ কায়সার নাকি জীবিত আছেন। জহির রায়হান মিরপুরে খুঁজতে গিয়েছিলেন, ভাইকে খুঁজতে গিয়ে জহির রায়হান নিজেই নিখোঁজ হয়ে গেছেন। এবং আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, জহির রায়হানের পরিবার যখন শেখ মুজিবের কাছে গিয়েছিলেন যে আমার ভাই স্বাধীন দেশে কেন নিখোঁজ হলো, আমার ভাইকে মিরপুর থেকে উদ্ধার করার চেষ্টা কেন করা হলো না, আপনি চেষ্টা করলে তো পারতেন। আবেগে তারা অনেক কথা বলেছিলেন। শেখ মুজিব তার উত্তরে বলেছিলেন, তোরা যদি বেশি বাড়াবাড়ি করো তোরাও হয়তো নিখোঁজ হয়ে যাবি, আমার এই মুহূর্তে কিছু করার নাই। দালিলিক কথা বলছি আমি, ডকুমেন্টারি কথা বলছি, একটাও আমার বানানো কথা না। আজকে সেই দিন, আজকের এই দিন আরো একটা কারণে বিখ্যাত, প্রসিদ্ধ। মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠান বলি, সেই কথাটিও আমি বলতে চাই। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আজকের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের এখানে নিহত হয়েছিলেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে। এবং তিনি মৃত্যুর আগে ইরাদা করেছিলেন, বলে গিয়েছিলেন যে আমাকে যেন সোনা মসজিদের পাশে দাফন করা হয়,
অথচ তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে। আমি এক সময় যেখানে সংসদ সদস্য ছিলাম, সেই বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সহ অনেক মুক্তিযোদ্ধার আজকে শহীদ হওয়ার দিন। আজকের বাংলাদেশের রাজনৈতিক তাৎপর্যের মধ্যে সবচেয়ে যেটা বেশি করে উপলব্ধি করা উচিত সেটা হচ্ছে উদার গণতান্ত্রিক ভাবধারাটা বাংলাদেশে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আমরা এমন একটা বিভাজন রেখা করে দিয়ে যাচ্ছি, যে বিভাজন থেকে জাতিগতভাবে বের হতে না পারলে আমরা কিন্তু সম্মুখে অগ্রসর হতে পারবো না। নিজেদের তর্ক বিতর্কে আমরা লিপ্ত থাকব। এবং সেই বাংলাদেশে, এই উপমহাদেশে, এই এশিয়ায় সবচেয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। যদি তাই না হতো তাহলে ধর্মের নামে যারা ব্যবসা করছেন, যারা ধর্মের নামে ওই সময় বাবনদের সম্ভ্রম হানি করেছেন, যারা ধর্মের নামে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য এই দেশের মানুষকে হত্যা করেছেন, তারা আজকে বড় বাংলাদেশে কথা বলতে পারতেন না। কারণ 1971 16 ডিসেম্বরের আত্মসমর্পণের দলিলের মধ্যে তাদেরকে উল্লেখ করা হয়েছে, তারা সহ আত্মসমর্পণ করেছেন। যারা আত্মসমর্পণ করে তারা তো অপরাধী। অপরাধীদের তো রাজনৈতিক দল করার অধিকার থাকে না। যেভাবেই হোক তারা রাজনৈতিক অধিকার পেয়েছে, সে অধিকারের অপব্যবহার হচ্ছে। সে অপব্যবহার বন্ধ করার জন্য আমাদেরকে তৎপর হতে হবে। এবং একই সঙ্গে শুধুমাত্র 14ই ডিসেম্বর যে সেদিন শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, ওই একদিন না, মুক্তিযুদ্ধ শুরুর পর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের বুদ্ধিভিত্তিক মানুষ যারা, জাতীয় প্রতিভা যারা, তাদেরকে হত্যা করা হয়েছে। শুরু থেকেই হয়েছে, কিন্তু এই দিনটিতে অনেক বেশি হয়েছে, যে কারণে এই দিনটিকে রাষ্ট্রীয় মর্যাদায় আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। আজকে আমার বক্তব্য আমি আর লম্বা করতে চাই না। প্রিয় ভাইয়েরা, বোনেরা এবং এই প্রজন্মের যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধের মূল যে ভাবধারা, মূল যে গাম্ভীর্য, মূল যে আদর্শ, সেটা ছিল আমাদের সার্বভৌমত্ব। স্বাধীনতা আনা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ। স্বাধীনতা আনা সার্বভৌমত্ব রক্ষার চেয়ে সহজ কাজ। সহজ কাজটি আপনারা মুক্তিযোদ্ধারা সফল করেছেন, আপনাদের প্রতি স্যালুট। জাতি যতদিন বেঁচে থাকবে আপনাদেরকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে স্মরণ করবে, সালাম করবে। কিন্তু সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের পাশাপাশি এই প্রজন্মকেও শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতির চেষ্টা চলছে, বিভিন্ন জায়গায় যে ধরনের কর্মকাণ্ড চলছে, চট্টগ্রামে এরশাদুল্লাহ, ঢাকায় ওসমান হাদি, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা যারা করছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে আরেকটা প্রতিরোধ যুদ্ধ তৈরি করতে হবে। সেই প্রতিরোধ যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে উত্তরণের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এটা ফেব্রুয়ারির 12 তারিখে গিয়ে তারপরে সেটার আবার নব একটা উদয় হবে, সূর্যোদয় হবে। সেই সূর্যোদয়ের প্রতীক্ষায় আমরা থাকব। কারণটা হচ্ছে, আজকের এই পোশাকটির দিকে যদি আপনারা তাকান, আমি কিন্তু মনোনয়ন পাইনি, কিন্তু ধানের শীষটা ঠিকই বুকে নিয়ে এসেছি। ধানের শীষটা ঠিকই বুকে নিয়ে এসেছি। এটাকে বুকে ধারণ করে বাংলাদেশের মাটিতে আমি জন্মেছি, বাংলাদেশের মাটিতেই মরতে চাই। এই সাহসী কণ্ঠের যিনি দীপ্ত উচ্চারণ করেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সবার শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, এবং যার আগমন প্রতীক্ষায় আমরা জনাব তারেক রহমান, তাদের নেতৃত্বের প্রতি অনুগত থেকে সুশৃঙ্খল জাতি গঠনে আমরা এমন দায়িত্ব পালন করব যাতে যে বুদ্ধিজীবীদেরকে আমরা হারিয়েছি তাদের শূন্যস্থান যেন পূরণ হয়। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ আলাল ভাইকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আরেক বীর মুক্তিযোদ্ধা, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা জনাব এম এস সালাম, বীর মুক্তিযোদ্ধা জনাব এম এস সালাম। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি
বীর মুক্তিযোদ্ধা, বিএনপি সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগ্রামের একজন পরীক্ষিত নেতা, সাবেক ছাত্রনেতা, জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এইমাত্র যার বক্তব্য শুনলেন, একসময় যুব নেতা, সাবেক সংসদ সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, কর্নেল জয়নুল, মেজর মিজান, বন্ধুবর বাবলু সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে এবং খুব ভালো বলেছেন মোয়াজ্জেম হোসেন আলাল। এরপরে প্রধান অতিথির বক্তব্য হবে, তাই আমি খুব বেশি একটা সময় নেব না, অল্প কথায় কয়েকটি কথা বলার চেষ্টা করব। সমবেত বন্ধুগণ, বাংলাদেশে ক্রান্তিকাল আর কাটে না। সেই পাকিস্তান আমল থেকে ক্রান্তিকাল ক্রান্তিকাল শুনতে শুনতে কান ঝালাপালা, কিন্তু এই সময়টা আর কাটে না। কিভাবে যে ভালো একটা সময় আসবে আমাদের জীবনে, যেটার জন্য যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, স্বাধীন দেশেরও এতগুলো বছর পার হয়ে গেল, তারপরও ক্রান্তিকাল কাটে না। কারণটা একটাই, যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন ছিল, যে আদর্শ ছিল, সেটা যদি বাস্তবায়ন করা যেত তাহলে আর ক্রান্তিকাল থাকতো না। সেটা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প সময়ে, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া করেছিলেন। বাকিটা সময় আমরা আধিপত্যবাদী শক্তির পদলেহন করতেই বেশি ব্যস্ত ছিলাম। তাই ভাইরা আমার, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক, কিন্তু কেউ আমরা শিক্ষা গ্রহণ করি না। কি কারণে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, সেই সময়টা এখনো চোখ বুজলে মনে পড়ে। যুদ্ধের শেষের একদম শেষ সীমানায় আমরা এসে পৌঁছেছি। একের পর এক বিভিন্ন জেলাগুলো মুক্ত হচ্ছে, ঢাকা শহর মুক্তর অপেক্ষায়। তখন আমরা ছিলাম শীতলক্ষার ওপারে, কেউ ছিল বুড়িগঙ্গার ওপারে, কেউ ছিল তুরাগের ওপারে। আমরা বলেছিলাম একটা চূড়ান্ত যুদ্ধের জন্য অপেক্ষা করছিলাম। ঢাকা শহরবাসীকে আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিলাম, প্রচার করেছিলাম যে ঢাকা শহর মুক্ত করতে হবে, যে কোনো সময় চূড়ান্ত আঘাত আসবে। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে সেই চূড়ান্ত মুহূর্তে যখন বিজয় আমাদের সন্নিকটে, তখনই এই দেশের দালাল যারা ছিল, তাদের সহযোগিতায় এদেশের বুদ্ধিজীবীদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। কারণটা একটাই ছিল যে মেধার কোনো বিকল্প নাই। একটা দেশ স্বাধীন হতে চলেছে, একটা স্বাধীন দেশ যাতে ঠিক মতো দাঁড়াতে না পারে, তাই জাতিটাকে মেধা শূন্য করে দাও। মেধা শূন্য করার জন্যই সেই প্রকল্পের একটা অংশ হিসাবে সেই সব বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তাই ভাইরা আমার, আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদেরকে মনে রাখতে হবে যে সেই মুক্তিযুদ্ধের যে স্পিরিট, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটার সাথে অন্য কোনো চেতনার কোনো মিল হতে পারে না।
অন্য কোনো চেতনার সাথে সেটাকে মিলানোও যায় না। মুক্তিযুদ্ধ একটা হয়েছে, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই। কাজেই যারা মুক্তিযুদ্ধকে খাটো করতে চান, আজকে সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে সে একটাই ট্রেন্ড, অনেকে অনেকভাবেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে মনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিছু নাই। মুক্তিযুদ্ধের সাথে অন্য কোনো দের, অন্য কোনো দিবসের কোনো মিল না, বা এটার পরিপূরক না। মুক্তিযুদ্ধ আমরা একটাই করেছি, দেশ স্বাধীন করেছি, এবং সেই সময় আজকে আমরা যারা বেঁচে আছি, আমরা গাজী, যারা শহীদ হয়েছেন তারা শহীদ। আমাদের সেই সময় সকলেরই মরে যাওয়ার কথা ছিল। যদি যুদ্ধ কন্টিনিউ করত, তাহলে তো আমরা জানি না কার কপালে কি ছিল, কার কপালে কি ছিল। তো সেটার জন্যই বলবো, সেই মুক্তিযুদ্ধকে অনেকে খাটো করতে চান, আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে। কাজে এটাকে খাটো করার কোনো সুযোগ নাই। আমাদের সেই স্বপ্নটাকেই যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে একমাত্র সম্ভব বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে। তাই আজকের এই বুদ্ধিজীবী দিবসে দাঁড়িয়ে আমরা বলবো যে আজকের আগামী একটা নির্বাচন আমাদের সামনে আসছে। এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করতেছে, কোন কোন শক্তি, কারা বাংলাদেশের পক্ষে, কারা বাংলাদেশের বিপক্ষে, এটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার। জনগণের কাছে পরিষ্কার। তেল আর পানি কখনো মিলতে পারে না, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বিএনপির একটি অতীত আছে, গ্লোরিয়াস অতীত। প্রত্যেকটা মানুষেরই অতীত দেখেই কিন্তু বিশ্লেষণ করা যায়, এই মানুষ অতীতে এই করেছে, কাজে ভবিষ্যতে সেইটা করতে পারবে। আজকে নির্বাচনের বা বাংলাদেশের মূল শক্তি আমরা দেখেছি কারা কারা। আজকে বিএনপি বলি, আজকে জামাত বলি, আজকে আওয়ামী লীগ বলি, প্রত্যেকেরই কিন্তু একটা অতীত আছে। এই অতীতটা আমাকে বিশ্লেষণ করতে হবে যে আওয়ামী লীগ আজকে জনগণের বিরুদ্ধে যে আজকে আওয়ামী লীগ কোথায় আছে, আজকে ডাস্টবিনে পড়েছে, কি কারণে পড়েছে, তাদের অতীতটা কি। যদি ৭২ থেকে ৭৫ তার বাবার এই পরিণতি কেন হয়েছিল, যদি শেখ হাসিনা সেটাতে শিক্ষা গ্রহণ করতেন, তাহলে আজকে তার এই পরিণতি হতো না। আর আজকে আরেকটি দল যারা আজকে দেশকে আবার বিভক্ত করতে চাচ্ছে ধর্মের নামে, তাদেরও একটা অতীত আছে, তাদেরও একটা অতীত আছে। সে অতীতটা নিশ্চয়ই গ্লোরিয়াস না। আজকের দিনে তো আরো বেশি মনে পড়ে তাদের সে অতীতটা। কাজে আজকে মানুষকে বলতে হবে এই কথাটাই যে আপনি কাকে বেছে নেবেন, কাকে বেছে নেবেন। আগামী নির্বাচন এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বারবার এই দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, বারবার একটি দল গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সেটা হলো বিএনপি। সেটা হলো বিএনপি। বারবার এই দেশের স্বাধীনতা যখন সংকট সম্পন্ন হয়েছে, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে কে, সেটা হলো বিএনপি। এই দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে কে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশে যুদ্ধ করেছে কারা, আজকে বেশিরভাগ মুক্তিযোদ্ধা যারা দেশকে ভালোবাসে, যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে সব সময়, সেটা হলো বিএনপি। কাজেই মানুষকে খালি এই পরিষ্কার এই মেসেজটা যদি আমরা দিতে পারি, তাহলে নিশ্চয়ই শত্রু মিত্র চিনতে মানুষ, এই দেশের মানুষ ভুল করবে না। এই দেশের মানুষ কখনোই ভুল করে নাই। আমরা রাজনীতিবিদরা ভুল করতে পারি, যারা ডিসিশন নিয়েছে তারা ভুল করতে পারে, কিন্তু সাধারণ মানুষ ৬৯-এ ভুল করে নাই, ৭০-এ ভুল করে নাই, ৭১-এ ভুল করে নাই, ৭৫-এ ভুল করে নাই, ৯০-এ ভুল করে নাই, আবার ২৪-এও কিন্তু ভুল করে নাই। কাজেই শুধু মানুষকে সেই ট্রেনটা ধরায় দিতে হবে। আজকে অনেকে অনেক কিছু বলতেছেন, বলতে পারেন, কিন্তু এই দেশের মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী নির্বাচন আমাদের এই দেশের জন্য, এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো কিন্তু আমরা গণতন্ত্র ফিরে পাই নাই। আর যে দেশে গণতন্ত্র থাকে না, সেই দেশের স্বাধীনতা কখনো নিশ্চিত থাকে না, নিশ্চিত থাকে না।
তাই আজকে কিন্তু এমন একটা অবস্থায় আমরা অবস্থান করছি, ট্রানজিশনাল একটা পিরিয়ড। এই পিরিয়ডটা কিন্তু সবচেয়ে বেশি রিস্কি। মা যখন সন্তান সম্ভব থাকে তখন কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে এসে 10 মাসের আগে খুবই রিস্কি সময় কিন্তু তার থাকে। বাংলাদেশের সময়টা কিন্তু আজকে সেইরকম একটা সময় আজকে নতুন একটা দিন আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি। নতুন দিনে নতুন যে সূর্য উঠবে সেটা কি বিকলাঙ্গ হবে না সেটা গতিশীল হবে, সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। ওই পরাজিত শক্তি যারা এই দেশের সব সময় শত্রুর ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে কখনো এই দেশের স্বাধীনতা রক্ষা পেতে পারে না, তাদেরকে দিয়ে কখনো এই দেশে গণতন্ত্র আসতে পারে না, তাদেরকে দিয়ে কখনো এই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা পেতে পারে না। আজকে মুখরোচক অনেক কথা তারা বলবেন, কিন্তু তারপরও চূড়ান্ত পর্যায়ে কিন্তু আমাদেরকে দেশের দায়িত্বটা নিতে হবে। কারণ আজকে বিএনপি কেন প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, কেন মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ করে আজকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গঠন করেছিলেন, কেন করেছিলেন? কারণ শহীদ জিয়া জানতেন এই দেশের রাজনীতিকে যদি সঠিক খাতে প্রবাহিত করতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদ রাজনীতিটাকে যদি ধারণ করতে হয়, তাহলে একটা রাজনৈতিক দল দরকার। সেই কারণে কিন্তু তিনি বিএনপি সৃষ্টি করেছিলেন, যে বাংলাদেশের পাশে এমন একটা প্রতিবেশী আমাদের আছে এবং বাংলাদেশে এমন কয়েকটা রাজনৈতিক দল আছে, এই কয়েকটা রাজনৈতিক দল থাকলে যে কোনো সময় গণতন্ত্রের হুমকির সম্মুখীন হবে। গণতন্ত্র হুমকির সম্মুখীন হলে আমাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হবে। কাজে সেইখানে স্বাধীনতাকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে রক্ষা করতে হলে বিএনপিকে মজবুত করা ছাড়া কোনো বিকল্প নাই। সেই কারণেই কিন্তু তিনি এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন। কাজে আজকেও আবার এমনি একটা মুমূর্ষু অবস্থায় জাতি কিন্তু চলছে, জাতি কিন্তু আজকে অপারেশন থিয়েটারে আছে। বের হয়ে আসবে কিভাবে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে। কাজে এই সময় যদি জাতিকে সঠিক দিক নির্দেশনাটা আমরা দিতে পারি, জাতির কাছে সঠিক বক্তব্যটা আমরা নিয়ে যেতে পারি, তাহলে আগামীতে ভুল হবে না। আবার ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যেমনি ভাবে একটি বেওয়ারিশ লাশ ছিল মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের আমলে, বেওয়ারিশ লাশ দাফন করার জন্য আঞ্জুমানে মফিজুল ইসলামকে খুঁজতে হতো, তার পরবর্তী পর্যায়ে জিয়া রহমান এসে এই দেশে সেই বটমলেস বাস্কেটকে তিনি উন্নয়নের ধারায় রূপান্তরিত করেছেন। মানুষ আর না খেয়ে মারা যায় নাই। ঠিক তেমনি আজকে এই দেশের মানুষকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, আমাদের ভবিষ্যৎ নেতা, আজকে আমাদের যে নেতা তারেক রহমান, যাকে নিয়ে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখছি, তাকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, তাহলে এই দেশের মানুষের ভাগ্য নিপীড়িত যে মানুষ, এটা কিন্তু আশার একটা আলো সামনের দিকে দেখবে। এবং আমরা বিশ্বাস করি বিএনপি একমাত্র সেই আলোটা দেখাতে পারে। সেটার জন্যই আজকে আমাদেরকে সবাই, খুব অল্প সময় আছে, এই সময়টা আমাদেরকে খুব সুচিন্তিতভাবে আমাদের কাজ করতে হবে। আরেকটা মানুষকে হতাশ করা যাবে না। আরেকটা হলো মানুষকে কখনোই এমন একটা অবস্থায় এই কি জানি হইলো, কি হয়ে যাবে, এইগুলো থেকে না নিয়ে একটা আশার কথা বলতে হবে, একটা আশার কথা বলতে হবে। সামনে কিছু ভালো কিছু আছে, ইনশাল্লাহ বিএনপি আসবেই, আসতেই হবে, এবং তখন দেশে একটা ভালো কিছু আসবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করা যাবে না, নির্বাচন হবে এবং ইনশাল্লাহ এই দেশের মানুষ সুষ্ঠু একটা নির্বাচনের জন্য যা যা করা দরকার মানুষই ব্যারিকেড তৈরি করবে। কাজে আশার কথা বলতে হবে, ভয়ের কথা বলা যাবে না, মানুষকে ভীত সন্ত্রস্ত করা যাবে না, মানুষকে আশার আলো দেখাইতে হবে। সেই কথাটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের এই দায়িত্বটা আমরা পালন করব এবং ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান আগামী 25 তারিখ আসবে। আমাদের মহাসচিব ঘোষণা দিয়েছেন আগামী 25 তারিখে এই ঢাকা শহর তারেক রহমানের গুণমুগ্ধ যারা আছে, বিএনপির গুণমুগ্ধ যারা আছে, এই ঢাকা শহর সেদিন আমরা জানি সারা বাংলাদেশের লোকজনের সয়লাভ হয়ে যাবে। সেদিনই দেখা যাবে আরেকটি নতুন সূর্যের আবির্ভাবের জন্য আমরা অপেক্ষা করছি। সেই দিনের প্রতীক্ষায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা সালাম সাহেবকে। সম্ভবত 58 দিন পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনের আগে গভীর ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করার জন্য। হত্যা করা হচ্ছে বহুজনকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে। রুখে দিতে হবে আমাদেরকে। এগুলো
যারা ধর্ম ব্যবসায়ী, তারা রোজার পূজাকে এক বলছে, তারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে, তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ভগবান শ্রীকৃষ্ণকে এক বলছে। এরা মুনাফিক, এরা প্রতারক। আমাদের প্রিয় নবী বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না। প্রতারণাকারী আমাদের দলে বা সমাজভুক্ত না, তাই তাদেরকে আমরা বয়কট করতে চাই। বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চিরাচরিতভাবে প্রধান অতিথি আগে বক্তব্য রাখবেন। শহীদ পরিবারের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফত এখন বক্তব্য রাখবেন। জনাব ইশতিয়াক আজিজ উলফত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। একটি দুঃখের দিন আমাদের জাতির জন্য। এই দিনে 1971 সালে যখন পাকিস্তান আর্মি যুদ্ধে হেরে গিয়ে শেষ পর্যায়ে চলে গেছে, তখন তারা সুকল্পিতভাবে আল বদর, রাজাকার, আল শামস এরা আমাদের দেশের ইন্টেলেকচুয়ালদের, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাংবাদিক এদেরকে হত্যা করে, যাতে এই দেশে একটা অন্ধকার নেমে আসে। এই দেশ পরিচালনা করতে জানি কষ্ট হয়। এই দুদিন পরে দেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর। সেটা একটা খুশির দিন আমাদের জন্য, কিন্তু আজকে এই দুঃখের দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করছি। এই দিনে আজকে আমরা মুক্তিযোদ্ধা দল এই সভার আয়োজন করেছেন। এই সভার আজকে প্রধান অতিথি, যার উপরে অনেক জুলুম হয়েছে, অসুস্থ শরীর নিয়ে উনি সব সময় ক্রাইসিস মুহূর্তে সাহসী মানুষ, ঠিক যেরকম 71-এ উঠে দাঁড়িয়েছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। আমাদের এই বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে আছেন আমাদের 71-এর মুক্তিযোদ্ধা, 8 ব্যাটালিয়নের একজন সৈনিক, যিনি আমাদের এই বিএনপির স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়ার সাথে একই সাথে যুদ্ধ করেছিলেন, রিটায়ার্ড কর্নেল জৈনুল আবেদিন। মঞ্চে আছে আমার 71-এর মুক্তিযুদ্ধের সাথী, যার পরিচয় অনেকগুলি, মেয়র, আমাদের প্রাণপ্রিয় ম্যাডামের উপদেষ্টা, কিন্তু আমার কাছে তার প্রথম পরিচয় আমার সাথে 71-এর সাথী, আমার বীর মুক্তিযোদ্ধা বন্ধু জনাব আব্দুল সালাম। মঞ্চে আছে, যদি আর কয়টা বছর তার বয়স থাকতো 71-এ, তাহলে সে একজন মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে যুদ্ধ করত। খুবই অল্প বয়স তখন তার, যে নাকি প্রত্যেকটি মুক্তিযোদ্ধা দলের সভায় আমরা তাকে না পেলে আমরা মনে করি যে আমাদের জানি কি জানি বাদ পড়ে গেল। সেই আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঞ্চে আরো যে নেতৃবৃন্দ, সামনে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বোনেরা, আমার প্রজন্মের ভাই ভাতিজারা, মিডিয়ার কর্মীবৃন্দ, আপনারা অনেক কষ্ট করে আমাদের এই প্রোগ্রাম
সাফল্য করতে এসেছেন। আমার মুক্তিযোদ্ধা ভাইদের বলি যে প্রত্যেকবার আমরা ডাকি আর আপনারা চলে আসেন। কিসের আশা আসেন জানি না। আমরা আজকে 55 বছরে পা দিয়েছি স্বাধীনতার। আমরা কিন্তু 71-এ যখন যুদ্ধ করেছিলাম, যুদ্ধের মাঠে ছিলাম, আমার এই ভাইয়েরা আপনারা কিন্তু যুদ্ধ করেছেন বনে বাদারে, পাহাড়ে পর্বতে। আমরা কিছু মুক্তিযোদ্ধারা ঢাকা শহরের ভিতরে আরবান গেরিলা হিসেবে আমরা কিন্তু যখন যুদ্ধ করেছিলাম তখন কিন্তু কি পাবো, কি আমাদের দেয়া হবে, এই সমস্ত ভাববার সময় আমাদের ছিল না। 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, 1 লক্ষ কম বেশি। আজকে মরে টরে আমাদের হয়তো 50,000-এর মতন, 40-50,000-এর মতন আমরা বেঁচে আছি। আমাদের বয়স তখন ছিল কম, যুদ্ধে যাওয়ার ছিল আমাদের শ্রেষ্ঠ সময়। আমরা দেশমাতৃকার টানে একটা দেশে জন্ম দিতে আমরা ঘর বাড়ি, আমাদের আত্মীয় স্বজন সব ছেড়ে আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 16 ডিসেম্বরের পর বুঝতে পেরেছিলাম যে একটা ভুল হয়ে গেছে, আমাদের অস্ত্র জমা দেওয়াটা ঠিক হয় নাই। তার কারণ আমরা যে অপশক্তির কাছে আমরা অস্ত্র সমর্পণ করেছিলাম এবং দেশ পরিচালনা করতে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি আমরা অনুভব করলাম, আমরা দেখলাম যে এরা তো মুক্তিযুদ্ধ করে নাই, এরা তো মুক্তিযুদ্ধ চায় নাই, এরা দেশের স্বাধীনতা চায় নাই, তাহলে কিভাবে এরা সেইটার শ্রদ্ধা রাখবে দেশের মানুষের জন্য? একটা ভুল হয়ে গিয়েছিল। যাই হোক, 1975-এ সেটার অবসান হলো। তারপরে আসলো আমাদের জিয়াউর রহমানের, শহীদ জিয়াউর রহমানের অল্প কয়টা দিন। উনি তখন দেশটাকে ঠিক 71-এর মতন, আমি ওই সময় যাবো না, বারবার বলা হয়ে গেছে, অনেকেই বলেছেন যে তার ডাকে, তার ঘোষণাতেই আমরা যোদ্ধা হয়েছিলাম। 75-এ আবার দেশ একটা ক্রাইসিসে পড়লো, ক্রান্তির লগ্নে পড়লো। আবার কিন্তু সেই ব্যক্তি শক্ত হাতে দেশের ভার নিলেন এবং উনি ওই অল্প 3 বছর, 3.5 বছর সময় উনি যা করে গেছেন, বাংলাদেশ কিন্তু তার উপরে, সেই ফাউন্ডেশনের উপরেই কিন্তু আজকে পর্যন্ত দাঁড়িয়ে আছে। তার খালকাটা, তার গার্মেন্টস, তার ইন্টারন্যাশনাল রিলেশনস, তার সার্ক, সবকিছুই তার দ্বারা করা। তারপরে ওটার উপরে বেস করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যিনি আজকে কঠিন চিকিৎসায় আছেন, আশা করি, দোয়া করি আমরা সবাই জানি উনি আমাদের মাঝে ফিরে আসেন আবার। একটা জিনিস মুক্তিযোদ্ধাদের বলি, আমরা কিন্তু একটা খুবই ভাগ্যবান সময়, আমরা ভাগ্যবান, আমরা খুব শ্রেষ্ঠ সময় আমরা জন্মেছিলাম। তার কারণ আপনারা চিন্তা করে দেখেন যে আমরা 71-এ আমরা জিয়াউর রহমানের ডাকে আমরা যুদ্ধে গিয়েছিলাম। আমাদের এই প্রজন্ম মারা গেলে কিন্তু আর কেউ বলবে না যে আমরা তার কণ্ঠস্বর আমরা শুনেছিলাম, we revolt and we will fight to the last till the last Pakistani army is removed from this country. আমরা ওটা শুনে আমরা যুদ্ধে গিয়েছিলাম। জিয়াউর রহমান সাহেব আমাদের যোদ্ধা বানিয়েছিলেন। ওনার চলে যাওয়ার পর আমরা রাজনীতিতে আসলাম। তখন আমাদের একটু বয়স হয়ে গেছে। কার সাথে আসলাম? বেগম জিয়ার সাথে, খালেদা জিয়ার সাথে। আমাদের আজকে বয়স হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি। এখন আমরা কাকে নেতা হিসাবে পাচ্ছি? শহীদ জিয়া এবং বেগম জিয়ার যোগ্য সন্তান জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত দলে বিএনপির চেয়ারপারসন। আমরা তার হাত ধরে আমরা রাজনীতিতে এখনো আছি, তার হাত থেকেই আমরা তার কাছে বিদায় দেব। 3টা প্রজন্ম আমরা যুদ্ধ করেছিলাম জিয়াউর রহমানের ডাকে, আমরা রাজনীতিতে এসেছিলাম বেগম জিয়ার ডাকে, এখন আমাদের এই পৌর বয়সে আমরা বিদায় নেব তারেক রহমানের কাছ থেকে। বন্ধুরা, আমরা সবসময় ভুলে যাই যে 71-এ আমরা যদি মানুষের কাছে
মানুষের কাছ থেকে, সারা দেশের মানুষের কাছ থেকে আমরা যদি ভালোবাসাটা, আমরা যদি তাদের সাহস, তাদের আমাদের জন্য তাদের ঘর বাড়ি খুলে দেয়া, আমাদেরকে খাবার দেয়া, আমাদেরকে দিক নির্দেশনা পথ দেখিয়ে দেয়া, সেই সাহস, সেই সহযোগিতা যদি না পেতাম, তাহলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধে সফল অর্জন করতে পারতাম না। অনেক ঘটনা ঘটেছে যে আমাদেরকে খাবার দিয়েছে, আমাদেরকে থাকতে দিয়েছে বলে তারপরে রাজাকাররা, পাকিস্তান আর্মি গিয়ে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। সারা দেশের মানুষ, 7.5 লক্ষ মানুষ, কিছু কুলাঙ্গার ছাড়া সবাই ছিল মুক্তিযোদ্ধা, সবাই চেয়েছিল এই দেশের স্বাধীনতা। আবার দেখেন 2024-এ সারা বাংলাদেশ চেয়েছিল এই স্বৈরাচার আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিতাড়িত হোক, তারা রাজপথে নেমে এসেছিল। আমরা 15 বছর কষ্ট করেছি, আলটিমেটলি 5 তারিখে আমরা সফল হয়েছি। তার কারণ আমরা সারা বাংলাদেশের মানুষকে আমাদের সাথে পেয়েছি। এই যে আজকে এই দিবসটা পালন করছি, এরা ঘরে ঘরে গিয়ে আমাদের প্রিয়জনকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করেছিল। 1971 সালে আমার বাসায় তারা হানা দেয় আমাকে ধরবার জন্য। রাজাকার আল বদরকে সাথে নিয়ে পাকিস্তান আর্মি আসে, এসে আমার বাবাকে উঠিয়ে নিয়ে যায়, তাকে 17 দিন টর্চার করে। তখন উনি যখন টর্চার হচ্ছেন, সেই সময় আমার বড় ভাই পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত, একটা মেশিন গানের গুলিতে উনি শাহাদাত বরণ করেন। অনেকে আজকে বলতে চেষ্টা করে যে 71টা কিছু নেই, 47 থেকে 2024-এ আসতে চেষ্টা করেন। এই জামাত, তারা কিন্তু এই আমাদের এই অতীত ইতিহাসে আমরা দেখেছি রক কাটার যে চর্চা, তারা কিন্তু সেটা করেছিল। তারা আমার বড় ভাই বলে গেছেন যে 71-এ তারা সমর্পণ করেছিল আমাদের পায়ে তাদের অস্ত্র রেখে, পাকিস্তান আর্মি এবং অক্সিলারি ফোর্সেস সহযোগী তাদের যারা ছিল, আল বদর, আল শামস, রাজাকার, এরা। আমরা কিন্তু তাদেরকে আমাদের উদারতা দেখিয়েছিলাম, তাদেরকে দেশে থাকতে দিয়েছিলাম আমরা। এতে ফলটা কি হয়েছে? 71-এর কেঁচো আজকের অজগরের মতন তারা ব্যবহার করছে। যদি তারা অনুতপ্ত হতো, তাহলে সঠিকভাবে, গণতান্ত্রিকভাবে তারা নিজেদেরকে পরিচালনা করতো, যে আমাদের 71 থেকে আমরা শিক্ষা নেই। 71 থেকে কেউ শিক্ষা নেয় নাই, তারা 71 থেকে শিক্ষা নেয় নাই। তারা যে ব্যবহার করছে, এই জন্য আমার মনে হয় আমাদের সবার আবার 71-এ ফেরত যেতে হবে। এই অসমাপ্ত কাজটা ইনশাল্লাহ সামনের দিনে আমরা করব। বন্ধুরা দেখেন, জামাত আর আওয়ামী লীগের মধ্যে কতখানি মিল। 72-এ আওয়ামী লীগ ক্ষমা করে দিল জামাতকে, আর এইবার 5 তারিখের 1 সপ্তাহের মধ্যে তারা বলল আমরা ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে। আমরা সবসময় বলতাম যে 72 থেকে 75 যারা দেখে নাই, তারা জানে না আওয়ামী লীগ কি করতে পারে। কিন্তু 2014 থেকে 2024 পর্যন্ত বা এই 15টা বছর আওয়ামী লীগ যা করেছে, আপনারা আমাদের প্রজন্ম, এবং আমরা তো দেখিয়েছি আগেই, আপনারা সব এটা অনুভব করেছেন এবং দেখেছেন। কাজেই আমি বলেই সামনের দিনে আমরা এটার মোকাবেলা করব। একটা ভালো জিনিস আমাদের দেশে এখন আছে, যেটা চলছে এই সময়টার জন্য। সেই সময়টা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে এখন 5 থেকে 6 কোটি নতুন প্রজন্ম। আমরা 1 লাখ মুক্তিযুদ্ধে গিয়েছিলাম 71-এ। এই যে প্রজন্ম, এরা কিন্তু স্বাভাবিক প্রজন্ম না। এরা গত 3টা ভোট থেকে তারা বঞ্চিত, তারা ভোট দিতে পারেনি, এবার তারা উন্মুখ হয়ে আছে। কাজেই
আমি তাদেরকে বলবো, আপনারা সাহস নিয়ে আপনারা রাজপথে থেকে আপনারা সামনের দিনে যেই নির্বাচনটা আসছে আমরা আপনাদের সাথে থাকব, কিন্তু গণতান্ত্রিকভাবে যাতে এটা শেষ হয় এবং একটা দল জিতবে এবং সেই দল সরকার গঠন করবে। একটা স্থিতিশীল সরকার আমাদের এই ক্রান্তির লগ্নে, এই ক্রাইসিসের মধ্যে আমাদের খুবই দরকার। রাজাকারদের শিবিরের যে রাজনীতি সে সম্বন্ধে অনেকেই বক্তারা বলে গেছেন। রোজার পূজা এক না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্রীকৃষ্ণ এক জিনিস না, আর টিকিট বিক্রি করা আর ট্যাবলেট বিক্রি করা এটা বাংলাদেশের মানুষ সবাই বুঝে গেছেন। খালি সামনের দিনে সঠিকভাবে জানি আমরা চলতে পারি, আর সবাই খুব কশাস থাকবেন যাতে যেই প্রতিবন্ধকতায় আসুক আমরা জানি নেতৃত্ব দিতে পারি, সামনের দিকে থাকতে পারি, এবং এই যে 5-6 কোটি প্রজন্ম তাদেরকে সাথে নিয়ে সব কনস্পিরেসি জানি আমরা রুখে দিতে পারি। আমি জানি যে এই যে সেনাবাহিনী সামনের দিনে নির্বাচনটা পরিচালনা করবে। অনেক প্রবলেম আসবে বাইরের থেকে, অনেক কিছু আসবে, কিন্তু সেই সব মোকাবেলা করে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এই সময়টা পাড়ি দেব। আর আমরা দোয়া করি ম্যাডামের জন্য। আমরা অপেক্ষায় আছি আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ফিরে আসবেন এবং তার আসার পরপরই সম্পূর্ণ নতুন ইকুয়েশনে এই দেশ এগিয়ে যাবে। সেই দিনের অপেক্ষা, সেই খুশির আনন্দ। 16 ডিসেম্বরের পরে আরেকটা দিন আসছে, খুশির দিন 16 ডিসেম্বর। আমরা সেই দিনের অপেক্ষা এবং আমাদের 71-এর ত্যাগ, এটার আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখবার জন্য আমরা মুখ হয়ে আছি। ইনশাল্লাহ সেই দিনটা আমরা সামনে খুবই শিগগিরই আমরা পাবো। আপনাদের সবাইকে এখানে কষ্ট করে আসবার জন্য আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান খুব শিগগিরই আসছেন সেই অপেক্ষায় রয়েছি। তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাবো ইশতিয়াক জুলফাত। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের কৃষক সমিতির কেন্দ্রীয় সংগঠক, পরে শিক্ষকতা মানুষ গড়ার কারিগর, পরে মন্ত্রিত্ব লাভ, হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত এগিয়ে এসেছেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী মহাসচিব, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের মুক্তিযোদ্ধা দলের দীর্ঘকালের লড়াকু সৈনিক, গণতন্ত্রের পক্ষের সৈনিক জনাব উলফাত আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন। আলোচনা ইতিমধ্যেই করেছেন আমাদের আরেকজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি মেয়র, আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, গণতন্ত্রের অকুতভয় সৈনিক জনাব আব্দুল সালাম,
উপস্থিত আছেন আমাদের এখানে আরেকজন গণতন্ত্রের সৈনিক এবং অত্যন্ত সুবক্তা সাবেক সংসদ সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আছেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রিয়সেন জিয়াউর রহমানের সঙ্গে যে যুদ্ধ একসাথে যুদ্ধ করার যে গৌরব অর্জনকারী কর্নেল জয়নুল আবেদিন, মেজর মিজান, আজকে এই সভায় উপস্থিত আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্মের সন্তানেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই সব মহান বরেণ্য বুদ্ধিজীবীদের এবং আমাদের সেই সব মেধাবী মানুষগুলো যারা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন বাংলাদেশের, এবং যারা এই নতুন দেশটিকে যুদ্ধের পরে কিভাবে নির্মাণ করা যাবে তার স্বপ্ন দেখেছিলেন। সেই সব বীর শহীদ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে আজকে স্মরণ করতে চাই, শ্রদ্ধা জানাতে চাই বাংলাদেশের সেই মহান পুরুষকে, ক্ষণজন্মা পুরুষকে, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীকালে যিনি বাংলাদেশে গণতন্ত্রের পুরো প্রবর্তন করেছিলেন এবং একটি আধুনিক বাংলাদেশের রূপকল্প প্রদান করেছিলেন, কাজ শুরু করেছিলেন। আমাদের অনুপ্রেরণা আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি। একই সঙ্গে আমি আজকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে চাই, দোয়া করতে চাই যে আমাদের দলের চেয়ারপারসন যিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে রয়েছেন এবং যাকে আমি সবসময় মুক্তিযুদ্ধের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে অভিহিত করি, সেই মহান নেত্রী, আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে চাই। দেশের অগণিত শহীদ মুক্তিযুদ্ধের সময় তাদের প্রতি। প্রিয় বন্ধুরা এবং আমার সহকর্মীবৃন্দ, আজকে আমরা এমন একটা সময়ে এই দিবসটি পালন করছি যখন আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে, একটা উত্তরণের পথে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে যে সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের উত্তরণের, সেই পথে আমরা এগিয়ে চলেছি এবং যখন একই সঙ্গে সেই গণতন্ত্রের ধারাকে ব্যাহত করার জন্য, জনগণের আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে, তখনই আজকে প্রায় 54 বছর পরে আমরা এই দিনটি আবার পালন করছি বন্ধুগণ, সব প্রতি বছরের মতো। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমি রিপিট করতে চাই না, পুনরাবৃত্তি আর করতে চাই না। সেই 1971 সালের 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী তাদের সঙ্গে তাদের পাকিস্তানের পক্ষে যারা আদর্শগতভাবে ছিল এবং যারা এই দেশের সকল মেধাবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি, অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, তাদেরকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে ভবিষ্যতের জন্য মেধাহীন করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল। সেই শক্তিকে আজকে সেই দিনই পরাজিত করতে হয়েছিল মাত্র 2 দিন পরে। আমরা সবাই জানি তার 2 দিন পরেই পাক হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি,
এইভাবে ষড়যন্ত্র করে চক্রান্ত করে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। সাফল্য অর্জন করে দাঁড়াই যারা সত্যের পথে থাকে, সঠিক পথে থাকে, লড়াই করে সংগ্রাম করে তাদের সাফল্যের দিকে যেতে পারে। বন্ধুগণ, আজকে সেই দিনটি উপস্থিত হয়েছে যে এখন কোন রকম চক্রান্তের কাছে মাথা নত না করে, কোন রকম ষড়যন্ত্রের কাছে মাথা নত করে, অতীতে যেভাবে আমরা সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি জনগণের ঐক্য দিয়ে, আজকে আবার সেই দিন উপস্থিত হয়েছে যে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে আসন্ন নির্বাচনকে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের স্বপ্নের বাংলাদেশ, শহীদ জিয়া রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশত্রী এবং খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ, তারেক রহমানের 31 দফার বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন আমরা নির্মাণ করতে পারি। সেই জন্য আজকে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে যে পোলারাইজেশন সামনে এসছে, অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে? সে কি স্বাধীনতাকে বেছে নেবে, সার্বভৌমত্বকে বেছে নেবে, গণতন্ত্রকে বেছে নেবে, নাকি সেই পিছিয়ে পড়া যারা অতীতে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের সমস্ত অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে, সেই শক্তিকে বেছে নেবে? আপনারা দয়া করে যদি কথা বলেন, আপনারা এসে কথা বলেন এখানে, প্লিজ কাম হিয়ার। অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয় যে আমরা কেন জানি না, আমরা সবসময় একটা নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি করতে ভালোবাসি, যে ঠিক না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আজকে এই যে দুইটা শক্তি, আমি কথা খুব চিন্তা করেই বলছি আপনার, এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। এই শক্তি হচ্ছে যে সত্যিকার অর্থেই আপনি কি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র কি? গণতন্ত্র কিন্তু আপনার হচ্ছে পরমত সহিষ্ণুতা, অর্থাৎ আমি আমার নীতিতে এটা যে তোমার কথায় হয়তো আমি বিশ্বাস না রাখতে পারি, আমি তোমার মতের সঙ্গে একমত না হতে পারি, কিন্তু মত প্রকাশের যে স্বাধীনতা সেখানে আমি রক্ষা করবো আমার রক্তবিন্দু দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে। দ্যাট ইজ ডেমোক্রেসি। তো সেই ডেমোক্রেসিকে আমি রাখবো, উদারপন্থী গণতন্ত্রকে রাখবো, নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে সেটার দিকে যাব? আমরা তো 71 সালকে ভুলতে পারি না। আমরা যারা দেশ স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম, লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই দেশে একটা স্বাধীন ভূখণ্ড এনে দেওয়া হয়েছে, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি এই ভূখণ্ডে। সেটার দিকে থাকবো, নাকি আমরা যারা সেটাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের দিকে থাকবো? বন্ধুরা, আজকে এই প্রশ্নগুলো আসছে এই জন্যে যে এই শক্তিটি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল। অথচ এই শক্তিটি 1947 সালে যখন এই দেশের মুসলমানরা তাদের সেলফ ডিটারমিনেশন, নিজেদের জেগে ওঠার একটা, নিজেদের নিয়ন্ত্রণ করবার যে ক্ষমতা, শক্তি, সেটার জন্য যখন লড়াই করেছিল, 47 সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তখন এই শক্তি কিন্তু সেটি আবার তারও বিরোধিতা করেছিল। এটা কিন্তু অনেকেই আমরা ভুলে যাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, 1947 সালে এই শক্তিটি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। ওই শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে আবার শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না? যে আমার জন্মকে অস্বীকার করেছে, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে, তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে বলে আমি অন্তত মনে করি না, যারা আমরা যুদ্ধের সঙ্গে জড়িত ছিল। বন্ধুগণ, আমরা বারবার পরীক্ষা দিয়েছি, বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতার জন্য লড়াই করেছে, তার নিজের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, তার নিজের অস্তিত্বকে রক্ষা করবার জন্য লড়াই করেছে। আজকে থেকে না, সেই
মোগল সাম্রাজ্য থেকে, মোগলরা যখন এই দেশে আপনার আসে তখন থেকে এই দেশের মানুষ, এই ভূখণ্ডের মানুষ কিন্তু আপনার তারা স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা বড় ভূঁইয়ার কথা জানি, আমরা তিতুমিরের কথা জানি, সবার কথাই আমরা জানি, তাই না? তো সেই জাতি কখনো মাথা নত করতে পারে না, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না। 14ই ডিসেম্বর 1971 সালে আমার বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমার সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে পাকিস্তান আর্মি সেদিন হত্যা করেছে অন্যায়। আপনি যদি ওই ইতিহাসগুলো পড়েন এক একজনের, জিসি দেবের মতো একজন দার্শনিক, শহীদুল্লাহ কায়সারের মতো একজন সেই বিখ্যাত সাহিত্যিক, মুর্তজা সাহেবের মতো একজন বিখ্যাত চিকিৎসক থেকে শুরু করে সাংবাদিক, সেলিম হাসানের মতো একজন বিশিষ্ট সাহিত্যিক, নারী পুরুষ সকলকে তারা তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমিতে হত্যা করেছিল। এবং আমরা সেই আপনি আমাদের সকল পড়া উচিত এই ইতিহাস। আজকে সেই জন্যই আমরা বলি এদেরকে ক্ষমা করার কোনো কারণ থাকতে পারে না, কারণ তারা সেদিন আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছিল। আজকে আবার যখন সেই প্রশ্ন এসে দাঁড়ায় তখন আমাদেরকে অবশ্যই সেগুলো চিন্তা করতে হবে। বন্ধুগণ, এই যে কথা বলছি, আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আজকে এই যে সংগ্রাম, আমরা কিছুদিন আগে সংগ্রাম করেছি গণতন্ত্রকে মুক্ত করবার জন্য, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তার মানে এই নয় যে আমরা আবার নতুন একটা ফ্যাসিস্টকে এনে আমাদের উপরে চড়তে বসতে দেব। আমরা আরেকটা শক্তি আনবো, যে শক্তি আমাদেরকে পেছনে নিয়ে যেতে চায়। সেই শক্তিকে আমরা কখনোই এখানে আসতে দিতে পারি না। সেই জন্যই এবারকার শহীদ বুদ্ধিজীবী দিবস গুরুত্বপূর্ণ দিবস। আমরা তাদের কথা মনে করে বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের যে সোল, যেটা আমি যে বলি যে আত্মা বাংলাদেশের, অর্থাৎ এখানে কিন্তু বাংলাদেশের আত্মা কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু আমাদের পরমত সহিষ্ণুতা কিন্তু এখানে আদিকাল থেকে আছে। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি নিয়েই কিন্তু এই বাংলাদেশ। এখানে কখনোই কিন্তু জবরদস্তি করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়নি, এবারও চাপিয়ে দেওয়া যাবে না। এবারও এই দেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে। আমরা বিশ্বাস করি যে আসন্ন নির্বাচনে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে গেছেন, তারেক রহমান, যিনি আমাদেরকে 31 দফা দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই বাংলাদেশ নির্মাণের জন্য সঠিক সিদ্ধান্তই নেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষের মার্কাকে বেছে নেওয়া। বন্ধুগণ, এই কারণে এবারকার এই শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন, ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা কিন্তু একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি, সেই প্রতিকূল অবস্থা দেখুন। এই 5ই আগস্টের পরে আমাদের উপরে অনেক রকমের মিথ্যা প্রচার, অপবাদ দেওয়া হচ্ছে, তাই না? আমাদের সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিএনপিকে কিভাবে আপনার হীন করা যায়, বিএনপিকে কিভাবে খাটো করা যায়, মানুষের সামনে খাটো করে দেখা যায়, এই সমস্ত প্রচারণা চালানো হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে প্রজন্ম আছে যারা, তাদের দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টাকে সংগ্রাম, লড়াই করা, সেটাকে প্রতিরোধ করে তোলা। আরেকটি বিষয় আছে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে এই যে প্রতিকূলতার কথা বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেলেন, আমাদের প্রতিটি জাতীয়তাবাদী সৈনিকের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা একবারের জন্য আমরা হাসি মুখে কথা বলতে পারছি না। প্রতি মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে আমাদের নেত্রী আজকে অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন। এই মহান নারী, মহিষী নারী, যাকে আমি প্রথম মুক্তিযোদ্ধা বলেছি, তার সারাটা জীবন এই দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেলেন, লড়াই করে গেলেন। খুব অল্প বয়সে তিনি স্বামী হারিয়েছেন। এরপর থেকে তিনি লড়াই শুরু করেছেন, সংগ্রাম শুরু করেছেন গণতন্ত্রের জন্য, কখনো মাথা নোয়াননি। এবং শেষ সময়টা দেখুন, 2 বছর কারাগারে থেকেছেন। তাকে কারাগারে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন একটা নির্জন কারাগারে যেখানে একটা প্রকোষ্ঠের মধ্যে ইঁদুর দৌড়াতো, সেইখানেও তাকে রাখা হয়েছে।
তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তাকে প্রপার চিকিৎসা দেওয়া হয়নি কোনো কারণ ছাড়াই, এবং তারপরে 2 বছর তাকে গৃহ অন্তরীণ করে রাখা হয়েছে। তারপরে তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি হাসপাতালে। সেই সময় আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে সক্ষম হলাম ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সেই 5ই আগস্ট। আপনাদের নিশ্চয়ই মনে আছে 8ই আগস্ট আমরা পার্টি অফিসের সামনে একটা সভা করেছিলাম, মনে আছে আপনাদের? সেই সভায় তিনি একটা বাণী পাঠিয়েছিলেন, ছোট্ট 4-5 লাইনের একটা বাণী, মনে আছে আপনাদের? রেকর্ড করা, হাসপাতাল থেকে রেকর্ড করে পাঠিয়েছিলেন। তার প্রথম কথাটি কি ছিল? যে আজকে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা আবার একটা নতুন স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার দিনে আমার আপনাদের কাছে আহ্বান, যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আসুন আমরা সবাইকে ভালোবেসে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলি। কত মহান এই নেত্রী, চিন্তা করুন যে তিনি বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আবার নতুন করে সবকিছু ভুলে গিয়ে তিনি পলিটিক্স ও রিকনসিলিয়েশনের কথা বলেছেন। আসুন আমরা সেই পথে যাই। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ভয়াবহ একটা প্রতিহিংসার কথা। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে, এরশাদুল্লাহকে হত্যা করার চেষ্টা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের মানুষ তাদের এই চক্রান্তকে সফল হতে দেবে না, অতীতে দেয়নি কখনো। এটাই আমাদের শক্তি। এই দেশের মানুষ কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না এবং সঠিক পথে এগিয়ে যায়, এবং কোন চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদেরকে দমিয়ে রাখতে পারে না। আমার বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস, যে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই পথেই যাবে যে পথে বাংলাদেশের মুক্তি রয়েছে, যে পথ আমাদেরকে দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যে পথ এখন দেখাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা তিনি দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পরে ইনশাআল্লাহ আগামী 25 ডিসেম্বর তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয়। আমরা এত উদ্বেগের মধ্যে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়েছি। একদিকে আমাদের মাতা, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, অন্যদিকে এই অনিশ্চয়তা, তার মধ্যে আমাদের সেই নিশ্চয়তা আরো যিনি আমাদেরকে দেখাচ্ছেন, আমাদেরকে যিনি সামনে পথ দেখাচ্ছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হবেন 25 তারিখে। আসুন আমরা 25 তারিখে তাকে এমন এক সম্বর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোন নেতা বাংলাদেশে পায়নি। আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের আবার বলতে চাই যে 1971 সালের এই শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে আমাদেরকে সামনে সিদ্ধান্ত নিতে হবে, জনগণের মাঝে ছড়িয়ে পড়তে হবে, এবং বাংলাদেশী জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে ছড়িয়ে দিতে হবে, এবং জয় আমাদেরকে অবশ্যই ছিনিয়ে আনতে হবে, ধানের শীষের জয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে আমাদের